রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। প্রায় 100 কোটি টাকার সম্পদ বের হলো বন্দরের এক সামান্য কর্মচারীর ঝুলি থেকে। অবৈধভাবে এসব সম্পদ অর্জনের অভিযোগে টেকনাফ বন্দরের কর্মচারী নুরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। রাতে রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাইমাল সিকোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরের এই আলিশান ভবনটির মালিক টেকনাফ বন্দরের কর্মচারী নুরুল ইসলাম। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তার বাসাতেই অভিযান চালায় র্যাব। 3 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষ হয় ভোর 5টায়। গ্রেফতার করা হয় ভবনটির মালিক নুরুল ইসলামকে। উদ্ধার করা হয় জাল টাকা ও বিপুল পরিমাণে ইয়াবা। র্যাবের সূত্র জানায়, অভিযান চলাকালীন সময় পর্যন্ত তার সম্পদের পরিমাণ মিলেছে প্রায় 100 কোটি টাকা। এদিকে নুরুল ইসলামের বাড়ির দারোয়ান মোহাম্মদ লোকমান জানান, ঢাকা উদ্যানে বাড়ি ও বস্তিলায় বিশাল জায়গা জুড়ে শিশু পার্ক নির্মাণের কাজ করছেন, আর এসব করেছেন আদা ও পেঁয়াজের ব্যবসা করে। মালিক আমি কি জানি, আপনার ওই যে ইয়ার ব্যবসা করে কি জানি, অ্যাপার্টমেন্টের ব্যবসা করে। আমার আগে ইয়াতে ব্যবসা করতো, ওই টেকনাফে, চট্টগ্রামের টেকনাফে। এই যে পেঁয়াজ রসুন আদা মাদা ইয়া করতে মনে হয়। নুরুল ইসলাম কিভাবে এই সম্পদ অর্জন করেছে আর কার কার কাছে এসব সম্পদ আছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় র্যাব। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং সরকার বিরোধী আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে আজ থেকে কেন্দ্রীয় নেতাদের ধারাবাহিক সভা ডেকেছে বিএনপি। গুলশান কার্যালয়ে শুরু হবে এই সভা, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সভা থেকে আগামী দিনের করণীয় ঠিক করতে নেওয়া হবে নেতাদের মত। এরপর বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সঙ্গেও বৈঠক করবে বিএনপি। মারুফুর রহমানের বিশেষ প্রতিবেদন। 2018 সালের নির্বাহী কমিটির বৈঠকের পর দীর্ঘ এ সময়ে বিএনপির নির্বাহী কমিটির কোনো সভা ডাকা হয়নি। 2.5 বছরের বেশি সময় পর নির্বাহী কমিটির সভার আদলেই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মত বিনিময় করবে হাইকমান্ড। সেজন্যই 3 দিন ব্যাপী ধারাবাহিক সভা করার সিদ্ধান্ত নিয়েছে দলের স্থায়ী কমিটি। এখন তো আমরা আমাদের নিজেদের দলকে একটু গোছানোর চেষ্টা করছি, দলকে গুছিয়ে আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করছি। সব দলই তাই করছে। এখন জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে পুনরুদ্ধারের যে আন্দোলন সংগ্রাম, সেটাকে আরো জোরদার করা, বেগবান করা। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নানা কারণেই এই সভা বেশ গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে অনেকেই মত দেবেন। এছাড়া মূল এজেন্ডা থাকবে নিরপেক্ষ সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন আদায়ের আন্দোলন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পুরো কমিটির সাথে বসবেন এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথেও বসবেন এবং তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন এবং তাদের কাছ থেকে মতামত চাইবেন। সকলের মতামতের ভিত্তিতে আগামী দিনে একটি সমন্বিত সিদ্ধান্ত গৃহীত হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, আগামী দিনে নির্দলীয় নিরপেক্ষ সরকার ওদের নির্বাচনের জন্য। ক্ষমতাসীন দল তাদের কর্মপরিকল্পনা তৈরিতে কার্যনির্বাহী কমিটির সভা করেছেন। ভবিষ্যৎ আন্দোলন ও নির্বাচনী কৌশল চূড়ান্তে বিএনপিও এই সভার আয়োজন করছে। প্রতিদিন বিকেল 3:30 থেকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সভা হবে। নেতাকর্মীরা বলছেন, সভা থেকে নতুন বার্তা আসার অপেক্ষায় তারা। মারুফুর রহমান, নিউজ 24, ঢাকা। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন এবং সম্মেলনকে সামনে রেখে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত সকল মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন, সরকারের উন্নয়ন প্রচার এবং তারুণ্যকে সামনে রেখে আগামী নির্বাচনের ইশতেহার প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। নিউজ 24-কে এসব জানান দলটির কেন্দ্রীয় নেতারা। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। প্রায় বছরখানেক পর গেল 9 সেপ্টেম্বর গণভবনে দলীয় সভানেত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওয়ার্কিং কমিটির বৈঠক। টানা 5 ঘন্টার এই বৈঠকে পরবর্তী করণীয় নিয়ে দলীয় নেতাদের দিক নির্দেশনা দেন দলীয় প্রধান। দ্রুত সময়ের মধ্যেই সাংগঠনিক সফরে নামবে 8টি সাংগঠনিক টিম। চলতি বছরের মধ্যেই প্রেস কমিটি নয়, সম্মেলনের মাধ্যমে সব পর্যায়ের কমিটি শেষ করবে আওয়ামী লীগ। আমাদের অক্টোবর থেকেই সাংগঠনিক বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলার কাউন্সিল শুরু হয়ে যাচ্ছে। ডিসেম্বরের মধ্যেই একেবারে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলার কাউন্সিল আমরা শেষ করে আনতে পারবো।
আমরা চেষ্টা করব ডিসেম্বর থেকে আমাদের জেলা পর্যায়ের কাউন্সিল শেষ করা, যাতে আগামী বছরে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল বা জাতীয় কাউন্সিল যেটা অনুষ্ঠিত হবে সেটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে করার জন্য আমাদের প্রস্তুতি থাকবে। 8টা টিম গঠন করা হয়েছিল, সেই টিমগুলিকে তৎপর হওয়ার জন্য বলা হয়েছে। আমরা ঢাকা বিভাগীয় টিম ইতিমধ্যে আমরা আমাদের 3টা মিটিং করেছি। সেখানে আমরা ঢাকার যে 18টা জেলা সম্ভবত এটাকে 2 ভাগে ভাগ করে 2টা সাব টিম করে কার্যক্রম শুরু করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারুণ্যকে সামনে রেখেই আগামী নির্বাচনের ইশতেহার প্রস্তুত করতে নির্দেশনা দিয়েছেন দলীয় প্রধান। এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তৃণমূলের মতামতকে। আগামী নির্বাচনের পূর্বে ইশতেহার প্রদান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে একটা সাব কমিটি হবে, সেই সাব কমিটি আমাদের বর্তমান অর্থনীতি থেকে শুরু করে যে বিভিন্ন দিক আছে সেই দিকগুলি পর্যালোচনা করবে, যাতে 2041 সালের মধ্যে আমরা উন্নত বাংলাদেশ হতে পারি। ভবিষ্যতের বাংলাদেশ কি হবে, আমাদের পরবর্তী জেনারেশনের বাংলাদেশ, যে ফিউচার জেনারেশন বাংলাদেশ কি হবে, সেইটাকে জন্য আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা চেতনা সেটা আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে সম্পৃক্ত করা হবে। এই নির্বাচনী ইশতেহারের আগে আমরা প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে আমাদের তৃণমূল পর্যায়ে নেতাকর্মী বৈঠক করে তাদের মতামতটাকে আমরা সংগ্রহ করতে চাই। সব ইউনিটের কমিটি প্রস্তুত করেই যে কোনো সময় জাতীয় সম্মেলন করার প্রস্তুতি নিয়ে রাখতে চাই ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। বন্দরগুলোতে 3 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়াও উপকূলের জেলা পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম এবং এর অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 2-3 ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানানো হয়েছে। এজন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরার নৌকা এবং ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে নিম্নচাপটির প্রভাবে উপকূলীয় জেলা পিরোজপুরে এরই মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। জোয়ারের পানিও বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পিরোজপুর এবং বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন চৌধুরী সুমন শিকদার। আমাদের সঙ্গে শুরুতেই যুক্ত হচ্ছে পিরোজপুর থেকে সহকারী ইমন। পিরোজপুরের এখনকার অবস্থা জানতে চাইব ইমন, সেখানকার অবস্থা আমাদেরকে জানাবেন। অর্থী, আপনাকে শুভ সকাল। অর্থী, আগের ঘন্টায় যেমনটি জানিয়েছিলাম যে ঘুরি ঘুরি বৃষ্টি ছিল, তবে এখন কিন্তু পরিস্থিতি কিন্তু একটু ভিন্ন। ঘুরি থেকে এখন মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পিরোজপুরে বলসার ঘাটে আমরা আছি, সেখানে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং টানা বৃষ্টি হচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে পিরোজপুরের 5300 জেলে কিন্তু আপনার হচ্ছে সাগরে মাছ ধরতে ব্যস্ত সময় পার করছেন বর্তমান সময়। তবে হঠাৎ এই সাগরে নিম্ন চাপ হওয়ায় কিন্তু একটু অস্বস্তিতে পড়েছেন তারা এবং জেলেদের যে পরিবার আছে সেই পরিবারও একটি আতঙ্কের মধ্যে দিয়ে সময় পার করছেন। তো আমরা এই বিষয়ে একটু আসলে বিস্তারিত জানবো যে জেলেরা এখনো নিরাপদ আশ্রয়ে পৌঁছেছে কিনা সে বিষয়ে আমরা কথা বলবো আমাদের উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ গোলাম মুস্তফা ভাইয়ের কাছে। আপনার কাছে জানতে চাই যে জেলেরা কি উপকূলে এসে পৌঁছেছে এবং নিরাপদে আছেন কিনা? জি, আমাদের পিরোজপুর সদর উপজেলায় 2628 জন নিবন্ধিত জেলে, তার মধ্যে 428 জন যারা সমুদ্রগামী, সমুদ্রে অর্থাৎ সরাসরি যারা মাছ ধরতে যায়। তো আমরা যেটা করি সবসময় কোনো পূর্বাভাস পেলেই আমাদের পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী স্যারের নির্দেশে আমরা যেটা করি জেলেদের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু আসলে সমুদ্রে যখন থাকে
তখন নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকে, যোগাযোগ করতে পারি না। কিন্তু যারা মালিক, বোটের মালিক, যা তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং বিভিন্ন পরিবেশে যাদের আমাদের লাইন মোবাইলে যোগাযোগ আছে তাদের সাথে যোগাযোগ করি। তো আমি এখন জানতে পারছি যে কয়েকটা বোট কিনারে আসছে, তারা নিরাপদে আসছে, কিন্তু অনেক দূর তো পাথরঘাটা থেকে অনেক দূর। অর্থী শুনছিলেন, আসলে বেশ কিছু জেলে ইতিমধ্যেই উপকূলে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। অর্থী, আপনি একটু থাকুন, আমরা একটু বরগুনায় চলে যেতে চাই, সেখানকার খবর জানাতে আমাদের সাথে সহকর্মী সুমন শিকদার যুক্ত হচ্ছেন। সুমন, বরগুনার এখনকার আবহাওয়া কেমন দেখতে পাচ্ছেন, আর জলোচ্ছ্বাসের আগাম কোনো খবর আছে কিনা? ধন্যবাদ অর্থী। আপনি যেমনটি বলছিলেন যে উপকূল জুড়ে কিন্তু এখন 3 নম্বর সমুদ্র বন্দরগুলোতে কিন্তু 3 নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। বরগুনায় এর মধ্যে পড়েছে এবং এই নিম্নচাপটির প্রভাবে আমরা সকাল থেকে দেখেছি যে বরগুনার কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং মাঝে মধ্যে এই বৃষ্টি কিন্তু ঝোড়ো বৃষ্টিতেও পরিণত হচ্ছে। আবার এখন আমি আছি বরগুনার বিষখালী নদীর তীরে এবং আপনি জলোচ্ছ্বাসের যে বিষয়টি বলছিলেন সেটি আসলে এখন আমরা এই মুহূর্তে বলা যাচ্ছে না যে আসলে জলোচ্ছ্বাসটা কিভাবে হবে বা কতটুকু হবে, কারণ কি এখন নদীতে ভাটা রয়েছে। নদী যখন জোয়ার হবে তখন হয়তো বা বোঝা যাবে যে আসলে কতটুকু প্লাবিত হবে উপকূল, কিংবা উপকূলের কোন কোন এলাকা প্লাবিত হতে পারে। তবে গতকালকে আমরা যেটা দেখেছিলাম যে উপকূলের নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছিল এবং বরগুনার যে 3টি প্রধান নদী রয়েছে, বিষখালী, বুড়িশ্বর, বলেশ্বর, এই 3টি নদীর পানি কিন্তু বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এবং সেই ধারাবাহিকতা যদি আজকেও অব্যাহত থাকে তাহলে কিন্তু আজকেও উপকূলের নিম্নাঞ্চল সহ বরগুনার যে 2টি যোগাযোগ রুট রয়েছে, বরগুনার বড়ইতলা ফেরিঘাট এবং পুরোঘাটা ফেরিঘাট, এই 2টি ফেরিঘাটের গ্যাংওয়ে কিন্তু তলিয়ে যাবে এবং সেক্ষেত্রে এই রুটে যে যাত্রীরা রয়েছে তাদের কিন্তু একটি ভোগান্তিতে পড়তে হবে। এছাড়াও আমি আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে বরগুনা একটি সমুদ্র উপকূলীয় জেলা এবং এখানকার অধিকাংশ মানুষ কিন্তু মৎস্য শিকারের সাথে জড়িত এবং আমরা বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে 100-র মতো ট্রলার কিন্তু বঙ্গোপসাগরের এখনো রয়েছে, যেগুলো তীরে ফিরে আসতে পারেনি। অর্থী, এই ছিল আমার কাছে বরগুনা থেকে সর্বশেষ সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অর্থীর কাছে। অনেক ধন্যবাদ সুমন শিকদার এবং ইমন চৌধুরীকে আমাদের সাথে এই দুজন যুক্ত হয়েছিলেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি জানাতে। স্কুল কলেজের পর দ্রুতই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার চিন্তা করছে সরকার, তবে তার আগে সেখানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করায় 163 কোটি টাকা প্রাথমিকভাবে বরাদ্দ দিয়েছে সরকার। তবে বিশ্ববিদ্যালয়গুলোর প্রয়োজনের তাগিদে বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো হতে পারে। শাহলী জয় জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর কারণে 1.5 বছর বন্ধ থাকার পর খুলেছে স্কুল কলেজ। শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার পরিকল্পনা সরকারের, আর সে কথা মাথায় রেখেই বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে পরিচ্ছন্নতার কাজ। দীর্ঘ সময় বন্ধ থাকা আবাসিক হল এবং শ্রেণীকক্ষগুলো যেন করোনা সংক্রমণের ঝুঁকির কারণ না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে। এজন্য দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয়েছে বিশেষ বরাদ্দ। আমাদের শ্রেণীকক্ষগুলি যেগুলো হলো পাঠদান হলো ভবনগুলি, সেগুলি দেখবেন যে মেরামত প্রায় সম্পূর্ণের পথে এবং আবাসিক হলগুলিতে তাদের হলো বহিরাঙ্গনটুকু সম্পূর্ণ হয়েছে। এখন ভিতরে যে ছেলেমেয়েরা না থাকা পর্যন্ত রুমগুলি তো খোলা যায় না, সেই রুমগুলি হলো ব্যবস্থা করা হচ্ছে খোলার জন্য। বিশ্ববিদ্যালয়গুলোর এই পরিচ্ছন্নতা এবং সংস্কার কাজ সরাসরি পর্যবেক্ষণ করছেন খোদ সরকার প্রধান। খুবই নিবিড়ভাবে এই কাজটি কিরকম ভাবে অগ্রসর হচ্ছে সেটি উনি পর্যবেক্ষণ করেছেন। প্রথমে টাকা দেওয়ার পরে উনি জানতে চেয়েছেন যে যেখানে যেখানে কাজ হবে সেখানে ছবি আমাকে পাঠাও। আমরা তাকে ছবি পাঠিয়েছি। তারপর কয়েকদিন পর বলছেন যে ওখানে কাজ শুরু হয়েছে কিনা আমাকে পাঠাও। আমরা আবার তাকে পাঠিয়েছি এবং কাজ প্রায় আমরা সব মিলে 3-4 বার আমরা তাকে কিন্তু ছবি পাঠিয়ে কাজের অগ্রগতি রিপোর্ট করেছি। সর্বশেষ গত সপ্তাহে আমরা তাকে পাঠিয়েছি যে কাজগুলো সমাপ্ত হয়েছে সেই ছবি। শিক্ষা সচিব বলছেন শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। 163 কোটি টাকা আমরা এই পর্যন্ত রেখেছি এবং আমরা আরো টাকা তাদেরকে বলেছি হল খোলার পর যখন তারা তাদের বাস্তব চাহিদাটা যখন তারা বুঝতে পারবেন সেই চাহিদা আমাদের পাঠাবেন, আমরা সেই চাহিদা অনুযায়ী তাদেরকে টাকা দেব।
তবে এরপরও শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে আসতে হবে স্বাস্থ্যবিধি মেনে, বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা, ছাত্রদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভ্যাকসিনেট করার ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করা। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং আবাসিক শিক্ষার্থীদের 90 ভাগেরও বেশি করোনার টিকার আওতায় এসেছে। বাকিদের টিকা দ্রুতই নিশ্চিত করা হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে স্কুল কলেজ। আজ তৃতীয় দিনের মতো চলছে শিক্ষা কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে আজিমপুর বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, তৃতীয় দিনের মতো আজকে ক্লাস চলছে, কতটুকু আসলে সাবধানতা অবলম্বন করা হচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন? আসলে আমরা যে স্কুল অ্যান্ড কলেজটিতে আছি, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে যারাই আসলে ভেতরে প্রবেশ করছে প্রথমেই তাদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে একটি থার্মোমিটারের সাহায্যে, এবং তারপরে কিন্তু শিক্ষার্থীদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে হাত ধোয়ার জন্য। হাত ধোয়ার জন্য আলাদা একটি জায়গায় আছে, সেখানে অনেকগুলো বেসিন রেডি করা আছে, সেখানে তারা হাত ধুয়ে সাবান দিয়ে তারপরেই আসলে শিক্ষাঙ্গনের প্রাঙ্গণে প্রবেশ করছেন। যেটি আমরা দেখতে পাচ্ছি যে নিয়ম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ঠিকঠাক মতোই আসলে পালন করা হচ্ছে, এবং যেটি ভেতরেও দেখতে পাচ্ছি যে শারীরিক দূরত্ব সেটিও মোটামুটি আসলে বজায় রাখা হচ্ছে। আর ক্লাসগুলো যে চলছে সেখানেও আসলে শারীরিক দূরত্ব বজায় রাখা হচ্ছে। আর যেটি রয়েছে 19 দফা যে নির্দেশনা কলেজগুলোর ক্ষেত্রে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে 19 দফা নির্দেশনার মধ্যেই রয়েছে যে শিক্ষাঙ্গনের প্রাঙ্গণে অবশ্যই কোথাও লিখে রাখতে হবে যে কি কি নিয়ম মানতে হবে, এবং এখানেও কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি। অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য জরুরি যে নির্দেশিকা সেটি একটি ব্যানারের মাধ্যমে আসলে এখানে লিখে দেওয়া আছে, এবং প্রত্যেক শিক্ষার্থীকে মাস্ক পরার বিষয়টি সেখানে উল্লেখ করা আছে, শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি সেখানে উল্লেখ করা আছে, এবং সেই সাথে কারো যদি সর্দি কাশি থাকে বা শরীরে তাপমাত্রা বেশি থাকে বা জ্বর থাকে তাহলে সেই শিক্ষার্থীদেরকে শিক্ষাঙ্গনে না আসার জন্যই বলা হচ্ছে, এবং তারা যেন বাড়িতেও আইসোলেশনে থাকে সেই বিষয়েও কিন্তু এখানে শিক্ষকরা তাদেরকে বলে দিচ্ছেন। আর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা যেন আইসোলেশনে থাকতে পারেন, হঠাৎ করে তারা যদি অসুস্থ হয়ে যান সেটির জন্য কিন্তু আলাদা ব্যবস্থা রয়েছে, সেটিও আমরা এখানে আসলে দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সহকর্মী অন্তরা বিশ্বাস যুক্ত হয়েছিলেন আজিমপুর থেকে। করোনা ভ্যাকসিন পেতে সুরক্ষা পোর্টালে পর্যন্ত নিবন্ধন 4,11,00,000-এর উপরে। প্রথম এবং দ্বিতীয় ডোজ সহ এ পর্যন্ত ভ্যাকসিন প্রয়োগ হয়েছে প্রায় 3.5 কোটি। নিবন্ধনে মন্থর গতিকে আরও বেগবান করতে আবারও দেশব্যাপী ক্যাম্পেইন পরিচালনার কথা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মাঠ পর্যায়ে যারা টিকা নিয়ে কাজ করছেন তারা বলছেন মানুষকে টিকায় উৎসাহিত করতে সম্পৃক্ততা বাড়াতে হবে জনপ্রতিনিধি এবং সমাজের সম্মানিত ব্যক্তিদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 7 ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী শুরু হওয়া গণটিকা কার্যক্রমের মধ্যে দিয়ে করোনার টিকা যুগে প্রবেশ করে বাংলাদেশ। লক্ষ্য ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দেশের অন্তত 70 থেকে 80% মানুষকে আনতে হবে ভ্যাকসিনেশনের আওতায়। বর্তমানে দেশব্যাপী টিকা কার্যক্রমের বাস্তবতায় সুরক্ষা অ্যাপে নিবন্ধন 4,11,00,000-এর উপরে, প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে টিকা প্রয়োগ 3,38,00,000-এর বেশি। শুরুর দিকে নিবন্ধনের গতি বেশি থাকলেও ক্রমেই তা মন্থর হয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিউজ 24-কে মুঠোফোনে জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে টিকা নিতে উৎসাহিত করতে শীঘ্রই শুরু হচ্ছে ক্যাম্পেইন। আগামী সপ্তাহ বা তার মধ্যে আমরা করতে পারবো, করতে পারার পরে তারপরে এই রেজিস্ট্রেশন বাড়ানোর জন্য একটা ক্যাম্পেইন করতে হবে। বিভিন্ন কেন্দ্রে যারা টিকা নিয়ে কাজ করেন তাদের মতে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে টিকা কার্যক্রমের আওতায় আনতে জনপ্রতিনিধি, ইমাম সহ সমাজের সম্মানিত ব্যক্তিদের সম্পৃক্ততা প্রয়োজন। একদম যারা বয়স্ক পেশেন্ট এবং গ্রামে থাকে অনেকে জানতে পারছে না, তাদের ক্ষেত্রে যারা এলাকার লোকজন আছেন তাদের জনপ্রতিনিধিগণ তারা অবশ্যই এটাকে অংশগ্রহণ করাতে পারেন। গ্রামে গঞ্জে রুট লেভেল পর্যন্ত কিন্তু আমাদের এরকম ভ্যাকসিনেটার আছে, ইপিআর কেন্দ্রগুলো আছে, সেগুলো যদি খেলে আমরা শুরু করে দিই তাহলে কিন্তু আমাদের মোটামুটি আমার মনে হয় না যে আমরা বড় অ্যামাউন্ট আমরা দিতে পারবো। স্কুল খুলে যাওয়ায় এই মুহূর্তে গণটিকা কার্যক্রম পরিচালনা করার সুযোগ নেই, তবে বেশি সংখ্যক মানুষকে টিকা দিতে শীঘ্রই সিদ্ধান্ত হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।
এবারে করোনা আপডেট। মামা মাঝখানের সিট রাখলে ফাঁকা, সবার হইব ভালো থাকা। আমার সিটে বসছি আমি, আর আপনি করেন বাড়াবাড়ি। উস্তাদ থামান গাড়ি, থামাইতে হইব মহামারী। নিয়ম মেনা সবাই একসাথে করোনা ঠেকায়। করোনা সংক্রমণের সর্বশেষ 24 ঘন্টায় দেশে আরও 41 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 1953 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগের দিনের তুলনায় গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু কমলেও নতুন রোগী এবং পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার বেড়েছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 25,388 জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 7.69%। আগের দিন এই হার ছিল 7.46%। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 15,32,366। মোট মৃত্যু হয়েছে 26,972 জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 14,82,933 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,112 জন। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় কুষ্টিয়ায়। সেখানকার অবস্থা জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, কুষ্টিয়া শহরে আসলে জলাবদ্ধতায় কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষদেরকে, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ অর্থী। আপনি যেমন বলছিলেন যে আসলে বাস্তবতা তেমনই, যে কুষ্টিয়ায় সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। আর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ দেখা দিয়েছে তার প্রেক্ষিতে কিন্তু গত রাত থেকেই কুষ্টিয়াতে বৃষ্টি হচ্ছে। সারা দেশে যেমন বৃষ্টি হচ্ছে তেমন কুষ্টিয়াতেও হচ্ছে। ভারী বৃষ্টি হয়েছে সকালের দিকে, এই মুহূর্তে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে কুষ্টিয়া শহরের যেসব নিচু সড়ক, অধিকাংশ সড়কগুলোই খানাখন্দে ভরা, এগুলো বৃষ্টির পানিতে একদম ডুবে আছে। আপনি এই মুহূর্তে দেখছেন যে কুষ্টিয়া হাসপাতাল সড়ক, ঠিক কুষ্টিয়া জেনারেল হাসপাতাল 250 শয্যার তার সামনের সড়ক, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়কটি কিন্তু পানিতে ডুবে আছে। এই সড়কে যারা যাতায়াত করছেন, যানবাহন দিয়ে হোক, হেঁটে হোক বা রোগী পরিবহন, সবই কিন্তু বিঘ্ন ঘটছে সব কিছুই। এবং দেখতে পাচ্ছেন শুধু এই সড়ক না, আমরা দেখেছি কুষ্টিয়ার অধিকাংশ সড়কই একইভাবে পানিতে ডুবে গেছে। কুষ্টিয়ার যে ড্রেনেজ ব্যবস্থা, পৌরসভা সেই ড্রেনেজ ব্যবস্থা অপতুল থাকার কারণে কিন্তু কুষ্টিয়ার এরকম জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে সাধারণ মানুষ তারা বলেছেন। এবং যারা ছোট ছোট যানবাহন চালান তারা বলছেন যে এই পানির নিচে খানাখন্দ থাকায় সেখানে পড়ে তারা আটকে যাচ্ছেন। আর পৌর কর্তৃপক্ষ বলছেন তারা টেন্ডার করেছেন সকল সড়কের কাজ এবং ড্রেনের কাজ, সেগুলো সম্পন্ন হলে এই জলাবদ্ধতা কেটে যাবে, সেই তথ্য কিন্তু পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে অর্থী। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সহকর্মী জাহিদুজ্জামান যুক্ত হয়েছিলেন কুষ্টিয়া থেকে। সংবাদ এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। রাস্তার ওপর দিয়ে নেওয়া 13টি ওভারহেড বৈদ্যুতিক লাইন না সরানোই থমকে যাচ্ছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার বসানোর কাজ। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ বলছে বৈদ্যুতিক তারের জন্য নির্মাণ সরঞ্জামও নেওয়া যাচ্ছে না সাইডে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে সিডিএ ঠিক সময়ে যোগাযোগ না করায় এই বিলম্ব। নগর পরিকল্পনাবিদরা বলছেন এ ধরনের মেগা প্রকল্পে এমন সমন্বয়হীনতা কোনোভাবেই কাম্য হতে পারে না। আহাদুল ইসলাম বাবুর ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। বন্দরনগরীকে যানজট মুক্ত করতে সরকারের অন্যতম মেগা প্রকল্প চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে শাহ আমানত বিমানবন্দর থেকে শহরের লালখান বাজার পর্যন্ত নির্মাণ হচ্ছে এই উড়াল সড়ক। এরই মধ্যে শেষ হয়েছে 40% কাজ। প্রকল্পের 16 কিলোমিটার এলাকার বিভিন্ন অংশে বৈদ্যুতিক লাইন সরাতে পিডিবিকে দেয়া হয় 18 কোটি টাকা। 5টি ধাপে ভাগ করে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। 2টি ধাপের কাজ এরই মধ্যে শেষ হয়েছে, বাকি 3টি ধাপের কোথাও কোথাও বাধা হয়ে দাঁড়িয়েছে এরকম বিদ্যুতের তার।
সিডিএ বলছে যথাসময়ে বিদ্যুতের তার সরানো না গেলে বিলম্বিত হতে পারে প্রকল্প। এই কাজটা আমি শেষ করতে পারবো না, কারণ আমার ডিউ টাইমে আমার গাডারগুলো প্লেস করতে হবে। গাডার প্লেস করার পরে আমাকে ঢালাই করতে হচ্ছে, মানে আমার উপরে ছাদটা ঢালাই করতে হবে। এই কাজগুলো আমার কিন্তু আমি শিডিউল টাইমে করতে পারছি না ডিউ টু আপনার পিডিবির এই কাজটা না করার জন্য। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে তার সরানোর বিষয়টি পরিকল্পনার সময়ই জানানো উচিত ছিল সিডিএর। পর্যায়ক্রমে লোডশেডিং দিয়ে কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানায় সংস্থাটি। সিডিএর প্ল্যানিং এর সাথে সাথে যদি আমাদের সাথে যোগাযোগ রাখতো, আমার মনে হয় যে আমাদের কাজটা আরো আগে হয়ে যেত। নগর পরিকল্পনাবিদরা বলছেন এ ধরনের মেগা প্রকল্পে এমন সমন্বয়হীনতা কোনোভাবেই কাম্য নয়। পিডিবি তাদের যে নির্ধারিত দায়িত্ব সেটা পালন করেনি, যার ফলে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাধাগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে 600 গার্ডার বসানো হয়েছে। ওভারহেড বৈদ্যুতিক লাইনগুলো সরানো না হলে আগামী 1 সপ্তাহের মধ্যে গার্ডার বসানোর কাজ বন্ধ হয়ে যাবে বলছে সিডিএ। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, বিদ্যুৎ লাইন সময় মতো সরানো যায়নি কেন, আর কি ধরনের প্রতিবন্ধকতা আসলে তৈরি হচ্ছে? ধন্যবাদ অর্থী। বিদ্যুৎ লাইন সময় মতো সরানো যায়নি, যেটি পিডিবি বলছে যে তাদেরকে যখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরিকল্পনা করা হয় তখনই তাদেরকে যুক্ত করা হয়নি এটির সঙ্গে। পরবর্তীতে যখন তাদের কাছে যাওয়া হয় এবং অর্থ বরাদ্দ দেওয়া হয় 18 কোটি টাকা, ততদিনে অনেক দেরি হয়ে গেছে, এটি বলছে পিডিবি। আর সিডিএ বলছে যে অনেক সময় পেয়েছে পিডিবি বিদ্যুতের লাইনগুলো সরানোর জন্য, কিন্তু এই করোনা মহামারীর যে লকডাউন ছিল গত কয়েকদিন আগে, এই লকডাউনেও একটা বিরাট সুযোগ ছিল তাদের এই লাইনগুলো সরানোর। তারা সেই সময়টিতে দীর্ঘসূত্রিতা করেছেন, যে কারণে এখন এসে এখানে সমস্যা সৃষ্টি হয়েছে এই প্রকল্পটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আমি যেখানে আছি চৌমোহনী মোড়ে, এখানেও দেখবেন যে বিদ্যুতের তারও আছে রাস্তার এপার ওপারে, আবার এই স্প্যানগুলো দাঁড়িয়ে আছে যেগুলো গার্ডার বসানোর অপেক্ষায়। তো এরকম চট্টগ্রাম এই এলাকা 16 কিলোমিটার এলাকায় প্রকল্প এলাকার বিভিন্ন অংশে কিন্তু আমরা যেটি দেখছি 3টি অংশে এই ধরনের প্রতিবন্ধকতা আছে। 13টি স্থানে ওভারহেডেড বৈদ্যুতিক লাইন আছে যেগুলো সরাতে হবে এবং অনেকগুলো বিদ্যুতের খুঁটিও সরাতে হবে। এবং এই এলাকায় বিদ্যুতের খুঁটি বা বিদ্যুতের লাইন সরাতে হলে কিন্তু লোডশেডিং দিতে হবে, এবং প্রচণ্ড গরম এই সময়টিতে লোডশেডিং হলে কিন্তু মানুষের কষ্ট। সব কিছু বিবেচনায় একটা চরম দুর্ভোগ অপেক্ষা করছে চট্টগ্রামের মানুষের জন্য। এই বিদ্যুতের লাইন সরানো যথাসময়ে না সরানোর কারণে একই সঙ্গে প্রকল্পটিও যথাসময়ে শেষ করা নিয়ে শঙ্কা রয়েছে। ফিরছি স্টুডিওতে, অর্থী আপনার কাছে। অনেক ধন্যবাদ জায়েদ আপনাকে। আমাদের সাথে চট্টগ্রাম থেকে সহকর্মী শেখ জায়েদ সরাসরি যুক্ত হয়েছিলেন। আনারস এবং কলার জন্য বিখ্যাত টাঙ্গাইলের মধুপুর এলাকা। এখানকার বাজারে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার বসে সাপ্তাহিক হাট। এ বিষয়ে বিস্তারিত জানাতে জলছত্র বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, বাজারে আনারস এবং কলার সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন, আর দাম নিয়ে স্থানীয়রা কি বলছেন? ধন্যবাদ অর্থী। টাঙ্গাইলের মধুপুর জলছত্র একটি বিখ্যাত কলা এবং আনারসের হাট, এবং সকাল থেকে কিন্তু এই হাটটি আসলে বসে, এবং যে দেশের বিভিন্ন এই আনারস এবং কলার হাটটি এইখানে বসানো হয়, এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসলে ক্রেতারা বা পাইকাররা নিতে আসেন এই কলা, তারা বলছেন যে আসলে এবার গত বছরে থেকে কিন্তু অনেকটাই এই কলার যে বাজার অনেকটাই কিন্তু বেশি, এবং এর কারণ হচ্ছে কৃষকরা বলছেন যে এবার ফলন কিন্তু অনেকটাই নেই বললেই খুব একটা নেই বললেই চলে, যার কারণে আসলে বাড়তি দামে নিতে হচ্ছে পাইকারিদের। এবং কৃষকরা বলছেন যে বিভিন্ন অর্থাৎ পোকামাকড় সংক্রমণের কারণে এবার এক ধরনের ভাইরাসের কারণে কলা যে আবাদ সেটি কিন্তু নষ্ট হচ্ছে, এবং আনারসও কিন্তু এবার ফলন ভালো হয়েছে, এবং কৃষকরা বলছেন যে আনারসও এবার অনেকটাই কিন্তু যে ফলন এবং তাদের দাম নিয়ে আসলে সন্তোষ প্রকাশ করেছেন।
যে কৃষকরা তারা কিন্তু আসলে যে ফসল ফলান এবং সকাল থেকেই হাটে নিয়ে আসে। তো সব মিলে এই ছিল আজকে আমার কাছে সর্বশেষ কলা এবং আনারস বাজার নিয়ে। ফিরছি আপনার কাছে। ধন্যবাদ আতিক আপনাকে। আমাদের সাথে টাঙ্গাইল থেকে সহকর্মী আতিক রহমান যুক্ত হয়েছিলেন সরাসরি। সংবাদ এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে এখন সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি। উপনির্বাচনকে কেন্দ্র করে জমজমাট এখন রাজ্যের 3 কেন্দ্রে নির্বাচন থাকলেও সবার চোখ থাকবে দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে এবার বিজেপি থেকে দাঁড়িয়েছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। জমজমাট পশ্চিমবঙ্গের উপনির্বাচন। রাজ্যের 3 কেন্দ্রে উপনির্বাচন থাকলেও সবার চোখ থাকবে দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে একদিকে যেমন প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবার অনেক বিকল্পের মধ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি মহিলা প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। অন্যদিকে সংযুক্ত মোর্চার প্রার্থী নয়, বরং সিপিএম এর প্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়বেন আরেক আইনজীবী সৃজিত বিশ্বাস। তবে প্রচারের বিষয়ে বামেরা ব্যাকফুটে থাকলেও সম্মুখ সমরে তৈরি হচ্ছে তৃণমূল এবং বিজেপি। উপনির্বাচন নিয়ে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সময়ের অপেক্ষা। আমরা অত্যন্ত আনন্দিত ভবানীপুরের মানুষ যে আমার ঘরের মেয়ে ফিরে এসছে এবং এখানে দাঁড়িয়েছে, এবং আমরা সবাই মিলে 30 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গাপুজোর আগে দুর্গাপুজো করব। পাল্টা তৈরি রয়েছে বিজেপি ব্রিগেডও। নন্দীগ্রামে মমতাকে পরাস্ত করার আত্মবিশ্বাস নিয়ে ভোটের যুদ্ধে পথে নেমেছেন তারাও। যারা বড় ডায়লগ মারে, যদি এত দম থাকে তাহলে সব মন্ত্রীদেরকে পাড়ায় পাড়ায় ঘোরাচ্ছেন কেন? বসে থাকুন, লোক ভোট দিয়ে দেবে। আমরা লড়বো, লোকের কাছে যাব, ডিসিশন তো লোক নেবে। যদিও রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন অতি সহজেই জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবুও কদিন আগে পাড়ায় যারা একসাথে চা খেতেন উপনির্বাচন নিয়ে বিভক্ত হয়ে গেছেন সেসব ভবানীপুরের বাসিন্দারা। দিদি যেখানে দাঁড়িয়ে গেছে সেখানে কি আর কোনো কথা হতে পারে? কারণ দিদি মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। এবারে এতটা সহজ হবে না। বিজেপি এবারে খুব স্ট্রং এবং লড়াই হবে ময়দানে লড়াই হয়ে যা রেজাল্ট হবে, সাধারণ মানুষ যা রায় দেবে সেটাকে মেনে নিতে হবে মানুষকে। তবে শেষ হাসি কোন পক্ষ হাসবেন তা জানা যাবে আগামী 3 অক্টোবর ফল ঘোষণার দিন। তার আগে ভবানীপুর বিধানসভার কেন্দ্রকে ঘিরে এখন সরগরম পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। ক্যামেরা সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24 কলকাতা। তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে বৈদেশিক সাহায্য প্রায় বন্ধ হয়ে যাওয়ায় দেশটি পড়েছে আর্থিক সংকটে। এমন অবস্থায় জাতিসংঘের আহ্বানে আফগানিস্তানের জন্য $100 কোটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দাতারা। সুইজারল্যান্ডের জেনেভায় সোমবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস দাতা সম্মেলনে অর্থ সহায়তার বিষয়টি নিয়ে কথা বলেন। তবে চাহিদা পূরণের জন্য জাতিসংঘ $60 কোটি জরুরি সহায়তার জবাবে বিপুল পরিমাণে সহায়তার ঘোষণা আসে। যুক্তরাষ্ট্র $6 কোটি 40 লাখ সহায়তার প্রতিশ্রুতি দেয়। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে আফগানিস্তানের জন্য $11 কোটি 80 লাখ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সকালের সংবাদ। জানাবো খেলার খবর। 5 ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। যদিও ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে 6 রান তুলতেই টপ অর্ডারের 2 ব্যাটসম্যানকে হারিয়েছে টাইগাররা। প্রথম 2 ম্যাচ আগে জিতে নেয় এই ম্যাচ বাংলাদেশের জন্য সিরিজ জয়ের আর আফগানদের জন্য সিরিজের সমতায় আনবার। আর সেই লক্ষ্যে শুরুটা ভালো করেছে আফগান যুবারা। স্কোরবোর্ডে মাত্র 4 রান উঠতেই টাইগার ওপেনার প্রান্তিক নওরোজ নাবিলকে সাজঘরে ফেরান আফগান বোলার ফয়সাল খান। আর স্কোরবোর্ডে যখন রাত 6 তখন টপ অর্ডার ব্যাটসম্যান খালিদ হাসানকে নিজের প্রথম শিকার বানান নাবিদ। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।